হ্যালো ফ্রেন্ড, এএমসিসিতে সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস নবম শ্রেণীর তৃতীয়তম অধ্যায়, ইতিহাসের তৃতীয়তম অধ্যায় মেটার্নিক ব্যবস্থা সম্পর্কে আলোচনা করব। তো এটি দ্বিতীয় সামেটিভ এক্সামের জন্য অত্যন্ত জরুরি, তাই এই কোশ্চেনটি আমাদের আলোচনা করা অত্যন্ত দরকার। তো মেটার্নিক কে ছিলেন? মেটার্নিক ছিলেন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী, যিনি চেয়েছিলেন ফরাসি বিপ্লবের প্রাক্কালের যে রাজনৈতিক বা সামাজিক ব্যবস্থা, সেই রাজনৈতিক বা সামাজিক অবস্থা ফিরিয়ে আনা। তাই তিনি নেপোলিয়নের পতনের পর ফরাসি আদর্শকে অস্বীকার করে পুরাতন স্বৈরাচারী রাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে ব্যবস্থা গ্রহণ করেছিলেন, সেটি ইতিহাসেই মেটার্নিক ব্যবস্থা নামে পরিচিত। অর্থাৎ আমি বলতেই পারি মেটার্নিক ছিলেন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী। তিনি নেপোলিয়নের যে ফরাসি বিপ্লবের আদর্শ দ্বারা নেপোলিয়ন যেভাবে প্রভাবিত ছিল, তিনি তার বিরোধী ছিলেন। তিনি চেয়েছিলেন ফরাসি বিপ্লবের প্রাক্কালে যে সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠিত ছিল, সেই ব্যবস্থাটাকে চালু করতে। 1815 থেকে 1848 খ্রিস্টাব্দ পর্যন্ত আমরা যদি দেখি, এই সময় মেটার্নিক ছিলেন ইউরোপের ভাগ্য নিয়ন্ত্রতা, অর্থাৎ তার ইচ্ছা অনুযায়ী ইউরোপীয় রাষ্ট্রগুলি পরিচালিত হতো। তাই ঐতিহাসিক লুই ফিশার এটিকে মেটার্নিক যুগ নামে অভিহিত করেছেন। শর্ট কোশ্চেন পড়ে যে মেটার্নিক যুগ কোন ঐতিহাসিক মেটার্নিক যুগ বলে অভিহিত করেছেন মেটার্নিকের শাসন ব্যবস্থাকে? না, ঐতিহাসিক লুই ফিশার। তো মেটার্নিক ব্যবস্থাটা আসলে কি? মেটার্নিক একজন ব্যক্তির নাম। আমি বললাম যে তিনি অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। তিনি পুরাতন তন্ত্রে বিশ্বাসী, অর্থাৎ ফরাসি বিপ্লব যে শুরু হয়েছিল, সেখানে যে সাম্য, মৈত্রী, স্বাধীনতার কথা বলা হয়েছিল, সেই ধারা বা আদর্শে তিনি বিশ্বাসী নন। তিনি পুরানো তন্ত্রে বিশ্বাসী, বিপ্লব বিরোধী। এটাই তার মেন উদ্দেশ্য, বিপ্লব বিরোধী। তিনি ন্যায্য অধিকার নীতি প্রয়োগ করে ফরাসি বিপ্লবের যে পূর্ববর্তী অবস্থা, যে রাজনৈতিক অবস্থা ছিল নেপোলিয়নের পতনের পর, তিনি সেটা পুনরায় চালু করেছিলেন। এর যদি উদ্দেশ্য ধরা হয়, অর্থাৎ মেটার্নিক ব্যবস্থা কেন চালু হয়েছিল বা মেটার্নিক কেন এই ব্যবস্থা চালু করতে চেয়েছিলেন, তা হলো ইনি চেয়েছিলেন ইউরোপীয় রাজনীতিতে অস্ট্রিয়ার প্রাধান্য প্রতিষ্ঠিত হোক। ইনি চেয়েছিলেন ইউরোপে পাক ফরাসি বিপ্লবের যে রাজনৈতিক সামাজিক অবস্থা, অর্থাৎ ইনি চাইতেন পুরাতন ভাবধারার প্রসার ঘটুক। অর্থাৎ নেপোলিয়ন যেদিকে একটা নতুন ভাবধারার প্রসার ঘটিয়েছিল, সেখানে মেটার্নিক তার উল্টো দিকে বিপরীতমুখী একটা ব্যক্তি। এর লাস্টের দিকে দেখতে পাওয়া যায় তিনি এই বিপ্লব বিরোধিতার কারণেই বা বিপ্লব বিরোধীর হওয়ার কারণেই তার কিন্তু ব্যবস্থাটা ধীরে ধীরে ভেঙে যায়। যাই হোক, এর প্রয়োগ আমরা কোথায় দেখতে পাই? নেপোলিয়ন তার যে আদর্শ, অর্থাৎ পুরনো ভাবধারার যে প্রসার, সেটাকে কিন্তু ইউরোপের সর্বপ্রান্তে ছড়িয়ে দিয়েছিলেন। তিনি ছড়িয়েছিলেন, তার সাথে সাথে সেই পুরাতন যে নিয়ম ছিল, সেই যে পুরনো রাজবংশগুলিকে তিনি আবার পুনঃপ্রতিষ্ঠিত করেছিলেন। জার্মানির জাতীয়তাবাদকে তিনি ধ্বংস করেছিলেন। তিনি 1819 খ্রিস্টাব্দে কার্লসবার্গ ডিক্রি জারি করে বিভিন্ন রাজনৈতিক দলগুলিকে এবং সংবাদপত্রের কণ্ঠরোধ করেছিলেন। সংবাদপত্রের কণ্ঠরোধ কতটা মারাত্মক, সেটা আমরা আজকে দাঁড়িয়ে বুঝতে পারি। এর ব্যর্থতা যদি আমরা দেখি, যে এর ব্যর্থতাও কিন্তু শেষ পর্যন্ত হয়েছিল, কারণ মানুষ প্রত্যেকটা সময় পরিবর্তনশীল। মানুষের এই পরিবর্তনশীলতাই হচ্ছে তার অন্যতম বৈশিষ্ট্য। তাহলে কেউ একটা নতুন
ভাবধারায় আসার পর আবার পুরনো তন্ত্রে ফিরে যাওয়া এটা সম্ভব নয়। তা দেখা গেছে তিনি পুরাতন রাজতন্ত্রের সমর্থন করে প্রগতিশীল বিরোধিতা করে যুগ বিরোধী কাজ করেছিলেন। তাছাড়া সেই সময় যে শিল্প বিপ্লব ঘটেছিল, যেটা আর্থসামাজিক অবস্থার পরিবর্তন ঘটেছিল, সেখানে তিনি পুরাতন রাজতন্ত্র সম্পূর্ণ বেমানান ছিল। যে সেই আগেকার যে পুরানো রাজতন্ত্র সেটা সেখানে একেবারে